নির্বাচন কমিশন এক প্রকার ইঙ্গিত দিয়েই রেখেছে। অনেকেরই মনের মধ্যে প্রশ্ন, পশ্চিমবঙ্গে তো সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু পৌরসভা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই সমস্তগুলো তো এখনো ওই 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 টিএমসি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে টয়ে বসে আছে টাছে, যদিও টিএমসিটাই আর নেই, এইটা তারা বুঝতে পারছেন না। আর নির্বাচন কমিশন কি ইঙ্গিত দিয়ে রেখেছে? নির্বাচন কমিশন একটা ইঙ্গিত দিয়েই রেখেছে, সেটা হচ্ছে বুথ পিছু 1200 ভোটার। আচ্ছা, এই ঘোষণাটা নির্বাচন কমিশন হঠাৎ কেন করবে? আচ্ছা, বুথ পিছু তো কিছু কিছু সংখ্যক ভোটার এখন অলরেডি হয়ে রয়েছে, তাহলে সেই নতুন করে যদি 1200 ভোটার বুথ পিছু হতে হয়, তাহলে নতুন করে তো বুথের বিন্যাস করতে হবে। আর ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে আজকের এপিসোডে আমি যেটা বলতে চাইছি। সেটা শুরু হয়ে গেল ভারতের ইতিহাসের অন্যতম ঐতিহাসিক সংসদের অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন আজ থেকে শুরু হয়ে গেল। এখন এই অধিবেশন যে যে বিলগুলো আসতে চলেছে সেগুলো নিয়ে আমি অতীতে মানে বেশ কয়েকটা এপিসোড আগে অনেকবার আলোচনা করেছি। তার মধ্যে 5টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে 2টো সংবিধান সংশোধনের বিল আছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে নারী শক্তি বিল, আর একটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। এখন সংখ্যাতত্ত্বের বিচার সেটা তো ফ্লোরেই দেখা যাবে কি দাঁড়াবে। কিন্তু বিজেপি সরকার, এনডিএ সরকার আত্মবিশ্বাসী, শুধু নয় যথেষ্ট আত্মবিশ্বাসী এই বিলগুলো পাশ করানোর জন্য লোকসভা এবং রাজ্যসভায়। পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল সারা ভারতবর্ষের ভাগ্যকেই প্রায় পাল্টে দিয়েছে। কিন্তু এবার যে জিনিসটাকে নিয়ে আলোচনা করতে চাইছি সেটাতে আসি। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ডিলিমিটেশন বিল, নির্বাচন ক্ষেত্রের পরিধি নির্ণয়, সেই বিল না, সেটা সংবিধান সংশোধনী বিল নয়। এখন এই বিলটা পাশ হওয়া আটকেও গেছিল। এই ডিলিমিটেশন বিল পাশ হতে গেলে যে পরিমাণ সংখ্যার দরকার সেই সংখ্যাটা আছে এই মুহূর্তে। আর এটার এফেক্টটা কি সেটা হচ্ছে এই আলোচনার বিষয়। খেয়াল করে দেখুন, প্রত্যেকটি পৌরসভা মানে প্রত্যেকটি লোকসভা যাতে সমান সংখ্যা বিশিষ্ট মোটামুটি ভোটার থাকে, সেই বিন্যাসে প্রায় 815 মতো লোকসভা আসন সারা দেশে হতে চলেছে, যেটা এই মুহূর্তে 543 আছে। তাহলে যে বৃদ্ধিটা, একটা সাম্য রেখে প্রতিটি লোকসভা আসনে একটা সমান সংখ্যক ভোটার যাতে থাকে, কোনোটায় 7 লক্ষ ভোটার, কোনোটায় 2 লক্ষ ভোটার, এরকমটা যাতে না হয়, সেইটা অনুযায়ী লোকসভা কেন্দ্রের পরিধি নির্ণয় হবে, যেটা কিন্তু একবার বাম আমলেও হয়েছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার ঠিক কিছুদিন আগে আগে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওটায় আপত্তি করেন। তার কারণ উনি হিসাব করে দেখেছিলেন ওতে ওনার হয়তো বেনিফিট থাকতে পারে বামেদের পরাস্ত করবার ক্ষেত্রে। কিন্তু এবার তো যেটা হবে, এবার তো লোকসভা আসন বেড়ে যাওয়া একটা যেমন বড় বিষয়, তেমনি এটার এফেক্ট তো বিধানসভার মধ্যেও পড়বে। বিধানসভার পরিধিও তো পাল্টে যেতে পারে, পৌরসভার ওয়ার্ডের পরিধিও তো পাল্টে যেতে পারে। যদি প্রতি বুথে 1200 করে ভোটার আসে, জানি না, তার মানে পৌরসভার ওয়ার্ডগুলোর সংখ্যাও বৃদ্ধি পেতে পারে। সেম ঘটনা ঘটতে পারে পঞ্চায়েতের ক্ষেত্রে, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে, ইত্যাদির ক্ষেত্রে। তাহলে এইটা
একটা বড় এফেক্ট কিন্তু সামনের দিনে আসতে চলেছে, যেখানে এই সরকার মোটামুটি মানে পশ্চিমবঙ্গ সরকার, নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার ঘোষণাই করে দিয়েছে, যেমন হাওড়ার পৌরসভার ক্ষেত্রে বলেই দিয়েছে ডিসেম্বরের মধ্যে ভোট করে নতুন পৌরসভা সেখানে, কর্পোরেশন সেখানে গঠন হবে, তেমনি সেই দৃষ্টিভঙ্গি অন্যান্য পৌরসভা অন্যান্য পঞ্চায়েতগুলোর ক্ষেত্রেও খাটে। আর এদিকে তো সব ভেঙে টুকরো টুকরো, উল্টো দিকে কে কাকে কোন দিকে যাবে দিশাহারার মতো ছোটাছুটি চলছে। এখন ডিজে ব্যানার্জির গলা স্যাম্পেল দিতে হয়েছে বাধ্য হয়ে, সেই স্যাম্পেল থেকে কি কি বেরিয়ে পড়ে কেঁচো খুঁটতে কেউটে বেরিয়ে পড়ে কিনা তাই বা কে জানে। আর তার দলের সমস্ত লোকজন যখন আবার অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে যে চলে যাচ্ছে সেই এক একটা বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে রাজনৈতিকভাবে। এই যেমন সদ্য মদন মিত্র, তিনি বললেন, বিরাট মদন মিত্র বিরাট বড় অভিযোগ করেছেন, যেটা আগের এপিসোডে বলেছি, যে 21শে জুলাইয়ের দিন 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে দাঁত মাজতে মাজতে নাকি বলেছিল যে আজকে একটা বড় কিছু ঘটনা ঘটাতে হবে। সেইটা শুনে আবার মদন মিত্র কিছু স্টেপ নিয়েছিলেন, তারপরের ঘটনাটা নাকি ইতিহাস। তিনি এই অভিযোগও করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তিনি নাকি টাকা নিয়ে মানুষ খুন করেন। এই রকম ভয়ঙ্কর অভিযোগের তদন্ত তো আমি সরকারের কাছে প্রার্থনা করি হোক, প্রকৃত অপরাধী কত মানুষকে তিনি মেরেছেন তার তদন্ত হোক, এবং প্রমাণিত হলে গ্রেপ্তার হোক, তার শাস্তি হোক। এবার মানুষ চাইছে সেটা। এই ধরনের যাকে অভিজিৎ দাস ববি, যাকে বলেন সাইকো ব্যানার্জি, মানসিকভাবে বিকৃত, ক্রিমিনাল মেন্টালিটি, এটা অনেকে বলছে না। আসি, এই প্রসঙ্গটা না থাক, সবাই জানে, সবার মনের মধ্যে শুনলেই একটা বিরক্তি উৎপাদন হয়, সেই বিরক্তি আপনাদের সামনে আর নতুন করে পরিবেশন করছি। কিন্তু ঘটনাটা যেটা, এদের যে সমস্ত সাঙ্গপঙ্গরা নানান রকম ছক এখনো কষে চলেছে, এই ডেলিমিটেশন বিল তো সে গুড়ে বালি ফেলে দেবে। যারা ভাবতো এটা আমার এলাকা, সে এলাকা তো ভুস ভ্যানিশ হয়ে যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলতেন ভ্যানিশ কুমার, তা ভ্যানিশ কুমার নিজে কিন্তু ভ্যানিশ হননি, তিনি এসআইআর করিয়েছেন। যতই মমতা বন্দ্যোপাধ্যায় তার সাঙ্গপাঙ্গরা তাতে বাধা দিয়ে থাকুক না কেন, 1 কোটির মতো কাছাকাছি তো বাদ পড়েছে। আর এখনো পর্যন্ত বাংলাদেশি যাচ্ছে যাচ্ছে চলেই যাচ্ছে, যেটা হিসাবেই পাওয়া যাচ্ছে অলিখিতভাবে, সূত্রের খবর অনুযায়ী প্রায় 12 থেকে 15 লাখ এখন হাওয়া হয়ে গেছে, যেটা গত এপিসোডে মোটামুটি একটা হিসাব ধরেই বলেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিই বলেছিলেন আজ থেকে 3-2.5 মাস আগে যে প্রতিদিন 10,000 করে পার হয়ে যাচ্ছে। এটা চোখে দেখা যাচ্ছিল, চেকপোস্ট থেকে পালিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর অলিখিত ভাবে সেই সংখ্যাটাকে 10,000-এও যদি হয় 30 দিয়ে গুণ করলে 3 লাখ, 3 মাসে 9 লাখ। আর অলিখিত ভাবে বেরিয়ে গেছে বাঁশঝাড়, ছোট খাল পার হয়ে, নদী পার হয়ে, ডাঙ্গা বর্ডার দিয়ে, সেটা কত? অনেকে সেটা বাড়িয়ে বলছেন 50 লাখের কাছাকাছি বেরিয়েই গেছে। আবার অনেকে বলছেন না, অতটা বাড়াবাড়ি না, অন্তত 15 লাখের কাছাকাছি হতেই পারে। তাহলে কি দাঁড়ালো? ওদিকে তো দেশের যা যা কাজ সমাপ্ত করেনি, যেগুলো করা উচিত ছিল দেশের নিরাপত্তার জন্য, খুব জরুরি ছিল, সেটা হচ্ছে ফেন্সিং। সে ফেন্সিং পড়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার সময় কমে আসছে। আর তারপরেও না পালালে খপাত করে ধরে ডিটেনশন সেন্টারে ভরার সব আয়োজন এবার রেডি থাকছে। এয়ারপোর্টের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদ বন্ধ হয়ে গেছে, মাইক বন্ধ হয়েছে, ওদিকে ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি চালু হলো বলে সময়ের অপেক্ষা মাত্র,
এদিকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসতেই চলেছে, ওদিকে জনগণনা শুরু হয়ে গেছে অনেক রাজ্যে, রাজ্যে তার প্রসেসটার শুরু মানে ঘোষণা হয়ে গেছে, তার অ্যাপ ট্যাপ দিয়ে শুরু হলো বলে। জনগণনার পরে পরেই আসবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এনপিআর, তার একটা নির্দিষ্ট জনপঞ্জি তৈরি হবে। তারপর সেটা উঠে যাবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, তার একটা সার্টিফিকেট আমরা সবাই পাবো যারা নাগরিকরা। এই সমস্ত কিছু হবে তো, আর এই সমস্ত কিছু একসাথেই হবে, কোনোটা পড়ে থাকবে না। আর ওই পৌরসভা, পঞ্চায়েত, এই সমস্ত নিয়ে যেসব চড়াম চড়াম বাহিনীরা এখনো টুকরো টাকরা স্বপ্ন দেখছে কোন ফাঁক বলে কি করা যায়, তাদের বলছি কেন সেগুলো বালি না বোল্ডার কেন বলছি, তার কারণ হচ্ছে গুন্ডা দমন আইন, সম্পত্তি বাজেয়াপ্ত আইন নড়াচড়া করলেই মুশকিল। শুধু দর্শকবৃন্দ, পরিণতিটা কি হবে সেটা আমরা সবাই চোখ মেলে দেখব। আপনারাও সেদিকে নজর রাখুন, আর আপনারা বেশি করে নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অবশ্যই অন রাখুন। আপনাদের সঙ্গে অবশ্যই আরো তথ্যবহুল এপিসোড নিয়ে ফিরে আসছি। বন্দে মাতরম, নমস্কার।